আসসালামু আলাইকুম। উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পের মডিউল 3 নিয়ে আজকে আলোচনা করব। মডিউল 3 টা হচ্ছে বিনিয়োগের সুফল এবং উদ্যোক্তা উন্নয়ন। মডিউল 3 এর 3.5, 3.6, 3.7 এবং 3.9 নিয়ে হচ্ছে ডিসকাশন করব। বেসিক্যালি একজন উদ্যোক্তা কিভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারে, অর্থনীতিকে উন্নয়ন করতে পারে, কিভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগের মাধ্যমে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বেকারত্ব রোধ করতে পারে, কিভাবে হচ্ছে এলডিসিটা মধ্যে অবদান রাখতে পারে, এলডিসি কি, এলডিসি থেকে উত্তরণে বিনিয়োগ কিভাবে, এলডিসির সূচকগুলা কি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব। ওকে, প্রথম ইন্ট্রোডাকশন আমার একটু পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ এমদাদুল হক। আমি এজ এ ট্রেনার হিসেবে আছি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ইএসডিপিতে। এছাড়া আমি আগে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং ফর মোবাইল গেম ডেভেলপমেন্ট আইসিটি ডিভিশন একটা প্রোগ্রামে আমি এজ এ চিফ ট্রেনার হিসেবে ছিলাম। ওকে, সো প্রথমটাতে হচ্ছে অর্থনীতিতে উদ্যোক্তার অবদান। একজন উদ্যোক্তা কিভাবে অর্থনীতিতে অবদান রাখে তার নিয়ে আমি একটু 4টা পয়েন্ট নিয়ে এখানে যদি একটু আলোচনা করি। প্রথম পয়েন্টটা হচ্ছে উদ্যোক্তারা অর্থনীতি প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। একজন উদ্যোক্তা একটা অর্থনীতিকে গতিশীল করে। তার মানে কি? যেমন আমি যদি বলি আমার এরিয়াতে একটা অর্থনীতি পার্সেন্টেজ আছে, তাই না? আমার দেশের একটা অর্থনীতি পার্সেন্টেজ আছে, তাই না? সো আমি ধরলাম আমার এরিয়ার যে অর্থনীতি বা ইকোনমিক পার্সেন্টেজ সেটা হচ্ছে 40%। সো আমি আমার এলাকায় একটা উদ্যোগ নিলাম, একটা নতুন আইডিয়া জেনারেট করলাম, তার মাধ্যমে কি হলো আমি আমার একটা নতুন প্রতিষ্ঠান দাঁড় করালাম এবং এর ফলে হচ্ছে আমার এলাকার অর্থনীতিটা 5% বেড়ে গেল। মানে আগে ছিল 40%, এখন হয়ে গেল 45%। তার মানে কি 45% কিন্তু আমার কারণে হয়েছে এবং এই 5% শুধুমাত্র আমার এরিয়াতে বাড়েনি, আমার এরিয়ার সাথে সাথে আমার জেলা শহর, আমার বিভাগীয় পর্যায়ে এবং সর্বোপরি আমার দেশের যে একটা অর্থনীতি সেখানেও কিন্তু কি আমার অর্থনীতিটা বেড়ে গেছে। তার মানে কি একজন উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্তে বসে কিন্তু যদি সে উদ্যোগ নেয় বা কাজ করে তার এলাকার যেভাবে অর্থনীতিটা বাড়বে ঠিক একইভাবে তার জেলার এবং দেশের যে একটা অর্থনীতি সেটা বেড়ে যাবে। তাই বলা হচ্ছে উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে প্রবৃদ্ধিকে উৎসাহিত করে বা গতিশীল করে। ওকে, উদ্যোক্তারা জাতীয় আয়ের সাথে যুক্ত হচ্ছে। জাতীয় আয়টা কি? ন্যাশনাল ইনকাম বোঝানো হচ্ছে। যেমন আমি যদি বলি আমার এলাকায় যেমন একটা অর্থনীতি পার্সেন্টেজ আছে ঠিক একইভাবে আমার একটা আয়ের পার্সেন্টেজ আছে, তাই না? আমি ধরলাম আমার এলাকার আয়ের পার্সেন্টেজ ছিল 50%। সো যখন আমি উদ্যোগটা নিলাম আমার উদ্যোগের মাধ্যমে কি হলো আমার এলাকার আয়টা 5% বেড়ে গেল। মানে কি 55% হয়ে গেল। সো এই 5%টা কিন্তু কি আমার কারণে হয়েছে এবং এই 5% শুধুমাত্র আমার এলাকায় হয়নি, এমনকি সাথে আমার দেশের আমার বিভাগের যে একটা আয় সেটার সাথে বেড়ে গেল। তার মানে কি একজন উদ্যোক্তা তার উদ্যোগের মাধ্যমে দেশের যে একটা আয় বা আমার এলাকার বা বিভাগের যে একটা আয় সেটাকে বাড়িয়ে দিচ্ছে। আবার আমি যদি বলি যেমন আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, যার কারণ কি আমার একটা প্রতিষ্ঠান আছে বলে কি আমার প্রতিষ্ঠানে একটা আর্নিং হচ্ছে বলে কি ওটার উপর আমাকে একটা ট্যাক্স ভ্যাট প্রোভাইড করতে হচ্ছে। সো এই ট্যাক্স ভ্যাটটাও কি আমার দেশের যে একটা ইনকাম সেটার মাধ্যমে আমার দেশের ইনকামের সাথে কিন্তু এড হচ্ছে। সো এইভাবে হচ্ছে একজন উদ্যোক্তা ঠিক অর্থনীতিকে যেভাবে গতিশীল করে, যেভাবে উৎসাহিত করে ঠিক একইভাবে একজন উদ্যোক্তা কিন্তু কি করে দেশের যে একটা ন্যাশনাল ইনকাম, দেশের যে একটা জাতীয় আয় সেটাকেও কিন্তু কি গতিশীল করে। ওকে, বা যুক্ত হতে পারে। এরপর হচ্ছে কমিউনিটি উন্নয়ন। কমিউনিটি উন্নয়ন বলতে বেসিক্যালি যেমন আমি যদি বলি আমার একটা সুপার শপ আছে। আমার সুপার শপ থেকে একজন জিনিসপত্র কিনে নিল এবং যখন আমি একটা বেটার সার্ভিস দিতে পারবো ঠিক তখনই কিন্তু মানুষ ওই আমার সুপার শপটা সম্পর্কে আরেকজনকে বলবে। আবার যদি দেখা যাচ্ছে আমি খারাপ সার্ভিস দিচ্ছি তখন কিন্তু মানুষ সেখান থেকে এটা নেগেটিভ মানুষ অন্যজনের কাছে ছড়িয়ে দিচ্ছে। বেসিক্যালি আমি যখন একটা বেটার সার্ভিস দিচ্ছি মানুষ পজিটিভ ভিউটা দিচ্ছে। আবার আমি যখন একটা নেগেটিভ খারাপ সার্ভিস দিচ্ছি তখন মানুষ কি হচ্ছে নেগেটিভ ভিউটা দিচ্ছে। যার ফলে হচ্ছে কি ওই মানুষটা কিন্তু আমার এজ এ কমিউনিটি হিসেবে কাজ করছে। আমার উদ্যোগ বা আমার আইডিয়াটা যখন একজন মানুষের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে আমার কমিউনিটি। ওকে? সো এভাবে হচ্ছে একজন উদ্যোক্তা অর্থনীতিতে অবদান রাখছে। যেমন অর্থনীতি প্রবৃদ্ধিকে গতিশীল করছে, জাতীয় আয়ের সাথে যুক্ত হচ্ছে, আ কমিউনিটি উন্নয়ন করছে, অর্থনীতিতে উদ্যোক্তার অবদান রাখছে। ওকে? সো এরপরের স্লাইডে যদি আমি যাই, আ অর্থনৈতিক উন্নয়ন। এখানে আমি মাঝখানে অনেকগুলো মানে কয়েকটা পয়েন্টের মাঝখানে আমি একটা বাল্ব রেখেছি এবং বাল্বের নিচে হচ্ছে এন্টারপ্রেনারশিপ লেখা।
বেসিক্যালি এখানে লাইটটার মাধ্যমে একজন উদ্যোক্তাকে বোঝানো হচ্ছে। আমি যদি একটা অন্ধকার রুমের মধ্যে একটা মোমবাতি নিয়ে প্রবেশ করি, কি হবে? রুমটা আলোকিত হয়ে যাবে, তাই না? ঠিক একইভাবে একজন উদ্যোক্তা কি করছে? সমাজের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে সলিউশন করে উদ্যোক্তা তার আইডিয়ার মাধ্যমে সমাজটাকে, সোসাইটিটাকে আলোকিত করছে। ওকে? সো ফার্স্ট পয়েন্টটা যদি বলি ক্রিয়েট জব মানে হচ্ছে কর্মসংস্থান। একজন উদ্যোক্তা তার উদ্যোগের মাধ্যমে আ কর্মসংস্থানের সৃষ্টি করছে। কিভাবে? সে উদ্যোগ নিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে এবং প্রতিষ্ঠানটা যখন বড় হচ্ছে সেখানে হচ্ছে কাজের সুযোগ হচ্ছে। এবং কাজের সুযোগের মাধ্যমে কি হচ্ছে? সের মধ্যে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এবং মানুষ কর্মসংস্থান হওয়ার ফলে দেশের যে একটা বেকারত্ব, দেশের যে একটা বেকার সমস্যা সেটাও কিন্তু অনেকটা রোধ হয়ে আসছে। এবং এর মাধ্যমে কি হচ্ছে? আমার দেশের যে অর্থনীতিটা সেটাও কিন্তু প্রোগ্রেস হচ্ছে। ওকে? এরপরে আসছে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে যে বেসিক্যালি ২ টা অঞ্চলের মধ্যে একটা অনুন্নত অঞ্চলকে একটা উন্নত অঞ্চলের সাথে যখন ব্যালেন্স করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। যে অ্যা মেইন কথা একটা অনুন্নত অঞ্চলকে একটা উন্নত অঞ্চলের কাছাকাছি নিয়ে আসাটাকে বলা হচ্ছে ব্যালেন্স রিজিওনাল। ওকে? এরপর হচ্ছে জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি হচ্ছে একটা দেশে ১ বছরে কত টাকার জিনিস উৎপাদিত হচ্ছে এবং তার মার্কেট ভ্যালু। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আ এই দেশে এবছর বাংলাদেশে ৳৩,০০,০০,০০০ চাল উৎপাদন হয়েছে, ৳৩,০০,০০,০০০ ডাল উৎপাদন হয়েছে এবং ৳৩,০০,০০,০০০ আলু উৎপাদন হয়েছে। মানে ৩, ৩, ৩ টোটাল ৳৯,০০,০০,০০০। এই ৳৯,০০,০০,০০০ শুধুমাত্র উৎপাদন হয়নি, এটা মার্কেটে ভ্যালু আছে। মেইন কথা হচ্ছে যে প্রোডাক্টটা উৎপাদিত হবে এবং যার মার্কেট ভ্যালু থাকবে ওইটাই হচ্ছে ওই দেশের জিডিপি। ওকে? সো তার মানে এই বছর বাংলাদেশের জিডিপি হচ্ছে ৳৯,০০,০০,০০০ উদাহরণস্বরূপ। আ এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। যে একজন উদ্যোক্তা তার উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে, মানুষের জীবনযাত্রাকে আগের থেকে আরো প্রোগ্রেস করে দিচ্ছে, আরো সুন্দর করে দিচ্ছে, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং জীবনযাত্রার মান উন্নয়নের কারণে হচ্ছে আমার দেশের যে একটা অর্থনৈতিক উন্নয়ন সেটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি করা। যে আমি আমার দেশের চাহিদা মিটিয়ে দেশের গণ্ডি পেরিয়ে যখন বাইরে কিছু পাঠাতে পারছি সেটাকে বলা হচ্ছে এক্সপোর্ট। এবং একজন উদ্যোক্তা কিন্তু তার উদ্যোগের মাধ্যমে আ এক্সপোর্ট করে কি করছে? যে দেশের যে একটা ভাবমূর্তি এবং দেশের যে একটা পরিচিতি সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আ এরপর হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। যে বেসিক্যালি কমিটি বলতে বোঝানো হচ্ছে আমার সারাউন্ডিং পিপল, আমার আশেপাশে মানুষজনকে বোঝানো হচ্ছে আমার কমিটি। আমি যদি হচ্ছে পজিটিভ মানুষের সাথে চলাফেরা করি, আমার মাইন্ড অলওয়েজ পজিটিভ থাকবে এবং আমি যদি নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করি, কি হচ্ছে? আমার মাইন্ডটা নেগেটিভ হবে। একজন উদ্যোক্তা কিন্তু তার কমিউনিটিকে ডেভেলপ করতে পারে তার আইডিয়ার মাধ্যমে, তার উদ্যোগের মাধ্যমে, তার সার্ভিসের মাধ্যমে। ওকে? এরপরে হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড শেয়ারিং। মানে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন করা। যে একজন উদ্যোক্তা তার উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে, ব্যালেন্স করছে, জীবনযাত্রার মান উন্নত করছে এবং রপ্তানি করে কি হচ্ছে? দেশের অর্থনীতিকে ডেভেলপ করছে, অর্থনীতিকে উন্নয়ন করছে। আ ওকে। এরপরে হচ্ছে যে উদ্যোক্তা যেভাবে অর্থনীতিতে উদ্দীপনা যোগায়, যেমন বিনিয়োগ। আমি যেহেতু উদ্যোক্তা হয়েছি, আমার প্রতিষ্ঠানটাকে বড় করতে হলে আমাকে কিন্তু অবশ্যই কি একটা বিনিয়োগ করতে হবে। সো আমাদের মধ্যে অনেক সময় কোয়েশ্চেন আসে যে বিনিয়োগটা কিভাবে করব? এই বিনিয়োগটা আমরা যেমন ফ্রেন্ডস ফ্যামিলি থেকে নিতে পারি বা হচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিতে পারি। মানে বিনিয়োগ যখন করছি আমার কি হচ্ছে? কর্মসংস্থান বেড়ে যাচ্ছে। তার মানে কি আমার বিনিয়োগ করার কারণে আমার প্রতিষ্ঠানটা বড় হচ্ছে এবং আমার কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। আর কাজের সুযোগ সৃষ্টি হওয়ার কারণে কি হচ্ছে? আমার দেশের যে একটা বেকারত্ব, আমার দেশের যে একটা মানুষের কাজ করার যে একটা সক্ষমতা সেটার জন্য বেড়ে যাচ্ছে এবং যার ফলে হচ্ছে আমার দেশের একটা প্রোগ্রেস হচ্ছে এবং উদ্যোক্তা হয়ে আমি এভাবে হচ্ছে আমার অর্থনীতিতে উদ্দীপনা যোগাতে পারছি। ওকে? এরপর হচ্ছে কর্মসংস্থান বাড়ার সাথে কি হচ্ছে? আমার পণ্য ও পরিষেবা দিতে একটা বৈচিত্র্য আসছে। মানে কি? যেমন সাপোজ উদাহরণস্বরূপ আমার একটা টি স্টল আছে। হ্যাঁ? এখন আমি এখানে বিনিয়োগ করলাম। বিনিয়োগ করার কারণে কি হচ্ছে? আমার জনবলটা বেড়ে গেছে এবং জনবল বাড়ার কারণে কি হচ্ছে? আমি আগে যেখানে মানুষের শুধুমাত্র টি-টা সার্ভ করতে পারছি, সেখানে আমি এখন জুসটা নিয়ে আসছি। আবার জুসটার সাথে আমি কিছু স্ন্যাকস নিয়ে আসছি। মানে কি? একটা বৈচিত্র্য নিয়ে আসতে পারছি। একটা ডিফারেন্ট একটা আইটেমের একটা ভ্যারাইটিস নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। তার ফলে কি হচ্ছে? মানুষ একটা বৈচিত্র্যটা পাচ্ছে এবং এই বৈচিত্র্যটার মাধ্যমে হচ্ছে আমি মানুষকে মধ্যে একটা আ যে আমার প্রোডাক্টের প্রতি একটা যে চাহিদা সেটা আমি মানুষের মধ্যে ফিল আপ করার চেষ্টা করছি, তাই না? এরপরে হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য মানে হচ্ছে এক্সপোর্ট। আমি আমার দেশের চাহিদা মিটিয়ে দেশের চাহিদা ফিল আপ করে যখন বাইরে পাঠাতে পারছি সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। মানে আমার দেশের গণ্ডির বাইরে যখন আমি কিছু পাঠাতে পারছি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ওকে? এরপর হচ্ছে সামগ্রিক জাতীয় উন্নয়নে অবদান।
যেমন আমার এলাকায় একটা অর্থনীতির পার্সেন্টেজ আছে, আয়ের পার্সেন্টেজ আছে। ঠিক একইভাবে কিন্তু আমার এলাকায় কি পণ্যের একটা চাহিদা আছে। আগে আমি যদি উদাহরণস্বরূপ বলি আমার এরিয়াতে পণ্যের চাহিদা ছিল 40%। এখন আমার উদ্যোগটা নেওয়ার মাধ্যমে আমার এরিয়ার পণ্যের চাহিদা হয়ে গেল 45%। তার মানে কি আমার শুধুমাত্র 45 5% আমার এরিয়ার পণ্যের চাহিদাতে বাড়েনি। এই 5% কিন্তু আমার দেশের যে একটা পণ্য চাহিদা সেটাতে বেড়েছে। তার মানে আ আমি আমার একটা আইডিয়া বা উদ্যোগের মাধ্যমে কিন্তু কি করতে পারি যে আমার যেমন এরিয়ার একটা পণ্যের চাহিদাতে অবদান রাখতে পারি, ঠিক একইভাবে আমি কিন্তু একটা সামগ্রিক জাতীয় পণ্যতে কিন্তু কি অবদান রাখতে পারি। ওকে। এভাবে হচ্ছে একজন উদ্যোক্তা আ অর্থনীতিতে উদ্দীপনা যোগাচ্ছে। আ এরপরে হচ্ছে ব্যক্তি পর্যায়ে এবং জাতীয় অর্থনীতিতে উদ্যোক্তা কিভাবে অবদান রাখে সেটা নিয়ে যদি একটু বলি, আমি এখানে একটা উদাহরণ নিয়ে আসতে চাচ্ছি। যেমন পাঠাও নিয়ে কথা বলতে চাচ্ছি। তার কারণ কি? আমরা অনেকে পাঠাও সম্পর্কে জানি। এরকম অনেক উদাহরণ আছে যে আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিতে যাচ্ছি পাঠাও নিয়ে কেন? যে পাঠাও যে আইডিয়াটা নিয়ে আসছে যে রাইড শেয়ারিং, তাই না? যে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সো দেখেন আমি যদি একটু বলি আমার কাছেও বাইক ছিল, আপনার কাছেও বাইক ছিল। আপনিও কিন্তু প্রতিদিন অফিসে যাচ্ছি বা মানুষজনকে ড্রপ করছি। কিন্তু কখনো আমার বা আপনার মাথায় কোনো আইডিয়া আসে নাকি যে আপনি বাইকের মাধ্যমে বা রাইড শেয়ারিং করে লাইফে একটা কি করতে পারি? সাস্টেইন করতে পারি বা কি করতে পারি? একটা আ আর্নিং করতে পারি। তাই না? সো এই পাঠাও যখন আইডিয়াটা নিয়ে আসলো আমরা সবাই পাঠাওর আইডিয়াটাকে নিয়ে কি করলাম? আমার নিজের বাইক দিয়ে আমি তাদের জন্য কাজ করলাম। এই যে একটা জিনিস যেমন আইডিয়াটা যখন ভালো হচ্ছে আমরা কি করছি? নিজের প্রোডাক্টটাকে আরেকজনের প্রোডাক্ট হিসাবে কাজ করছি। সো এখানে আইডিয়াটা কতটুকু ভ্যালুয়েবল সেটা আমি বোঝাতে চাচ্ছি। ওকে? এবং এইভাবে একজন উদ্যোক্তা কি করতে পারে? সে ব্যক্তি পর্যায়ে নিজের সমস্যার যেভাবে সমাধান করতে পারে ঠিক একইভাবে হচ্ছে সে দেশের জাতীয় অর্থনীতিতে মানুষের বেকারত্ব, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এবং এই পাঠার মাধ্যমে এক কথা আমি যদি বলি আমাদের সময়টা সেভ হচ্ছে, আমার টাইমিংটা সেভ হচ্ছে। আমি আগে যেখানে দিনে ২ টা কাজ করতে পারতাম সেখানে এখন আমি দিনে ৩ থেকে ৪ টা কাজ করতে পারছি। মানে আমার কাজের পরিধিও কিন্তু কি বেড়ে গেছে। তাই না? এবং এই পাঠাও এসে কি করল? যে আমাদের যে একটা বেকারত্ব ছিল ওটা অনেকাংশে কমিয়ে আনার ক্ষেত্রে পাঠাও কিন্তু একটা অর্থনীতিতে অবদান রাখছে। আ এরপরে হচ্ছে যেমন উদ্ভাসের কথা যদি আমি বলি একটু যে এই জিনিসটা অনেকের কাছে পরিচিত। যেমন আমাকে যদি কোনো একটা ছেলে বা মেয়ে এসে জিজ্ঞেস করে যে, "ভাইয়া বা আপু আমি হচ্ছে আ ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি।" যে ইন্টার পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করলো যে, "আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি যে কি করতে পারি? আমি কোথায় কানেক্ট হলে ভালো হয়।" তখন হয়তো আমরা অনেকে সাজেস্ট করছি বা একটা আ পরিচিতি যেহেতু আছে বা একটা আ তাদের কোয়ালিটি সম্পর্কে যেহেতু জানা আছে আমরা সাজেস্ট করছি কি উদ্ভাসের কথা। এই যে দেখেন এটা কিন্তু কি একটা বিশ্বাস, একটা ট্রাস্ট আমাদের মধ্যে উদ্ভাস অর্জন করেছে বলে কিন্তু কি আমরা সবার কাছে উদ্ভাসের নামটা বলছি বা উদ্ভাসের পরিচয়টা বলছি। সো তার মানে কি একটা বিশ্বাস, একটা ট্রাস্টও কিন্তু অর্জন করতে হবে। সে মতো আমি আমার আইডিয়া নিয়ে কাজ করলে হবে না। আমার আইডিয়ার মাধ্যমে কি করতে হবে? মানুষের মধ্যে একটা বিশ্বাস অর্জন করে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমি মানুষের আ মাধ্যমে আরেকজনের কাছে আমার আইডিয়াটা ছড়িয়ে দিতে পারব। আমি যদি উদ্ভাসের জার্নিটা একটু বলি, ওদের যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে এবং উদ্ভাসের যে মেইন প্রফিটটা আসা শুরু করেছিল হচ্ছে 2007 এ। তার মানে কি ৭ টা বছর সরি 2008 এ। তার মানে কি ৭ টা বছর তাদেরকে ওয়েট করতে হচ্ছে ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত। বাট আমরা কি করি ১ সপ্তাহ, ২ সপ্তাহ বা ১ মাস ২ মাসের মধ্যে যদি আমাদের কোনো ইমপ্রুভমেন্ট না আসে আমরা তখনই কিন্তু হতাশ হয়ে যাই। সো ধৈর্য ধরতে হবে এক কথায়। যদি ধৈর্য আপনি ধরতে পারেন তাহলে হচ্ছে আজকে হোক, কালকে হোক, পরশু হোক আপনার সফলতা আপনার কাছে আসবে এবং আ এটা একটা উদাহরণ হতে পারে উদ্ভাস যারা হচ্ছে ৭ টা বছর ওয়েট করেছে। ওকে? সো ১ বছরে যেখানে ৩৬৫ দিন, সো আপনি একটু চিন্তা করুন ৭ বছর মানে কতদিন তাদেরকে ওয়েট করতে হয়েছে তাদের সফলতা বা সাকসেসটা পাওয়ার জন্য। আবার আমি যদি বলি হচ্ছে রকমারি.com, রকমারি.com এ কি হচ্ছে অনলাইনে বই সেল করছে। যে আমার আশেপাশে কিন্তু বই পাওয়া যাচ্ছে লাইব্রেরিতে। বাট এরপরে কিন্তু কি করছি আমি বইটা যদি আমি আশেপাশে না পাই আমি তখন কি করছি রকমারি.com এ অর্ডার করে বইটা হাতে পেয়ে এই যে সেম জিনিসটা ডিফারেন্ট ওয়েতে এবং এটার মাধ্যমে কি হচ্ছে ওনারা নতুন, নতুন জিনিসটাকে ডিফারেন্ট ভাবে নিয়ে এসে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, মানুষের বেকারত্ব রোধ করছে এবং মানুষকে নতুন, নতুন কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তাই না? সো আমি বারবার যেটা বলছি যে সেম জিনিস ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসাটাই হচ্ছে একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় কাজ। ওকে? সো এরপরে যদি আমি আসি আ এলডিসি। এলডিসি ফুল মিনিং হচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি এবং আ এলডিসিটাকে উত্তরণে বিনিয়োগ ও বঙ্গবন্ধু। আমি যদি একটু বলি যেমন ১৯৭৫ সালে বাংলাদেশ এলডিসির অন্তর্ভুক্ত হয়েছিল। ২০১৮ সালে মার্চ মাসের ১৬ তারিখ হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসার একটা যোগ্যতা অর্জন করেছে এবং আমি যদি একটু সংক্ষেপে বলি যে এলডিসিটা হচ্ছে ৩ বছর পর, পর হয়ে থাকে।
ফার্স্ট হয়েছে 2018 সালে, এরপর 2021 সালে এবং এরপর হবে 2024 সালে। এলডিসিতে যে দেশগুলো আছে এটিকে ৩ টা ভাগে ভাগ করা হয়: স্বল্পোন্নত, উন্নয়নশীল এবং উন্নত। আর এই ৩ টা ভাগ করা হয় ৩ টা সূচকের উপর ভিত্তি করে: মানব সম্পদ সূচক, মাথাপিছু আয় এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। আরেকটা শর্ত হচ্ছে ৩ টা সূচকের মধ্যে মিনিমাম ২ টা সূচকের মধ্যে স্থায়িত্ব থাকতে হবে, মানে সাস্টেইন হতে হবে। যদি ২ টা সূচকে সাস্টেইন হতে পারে তাহলে হচ্ছে এলডিসি থেকে আস্তে, আস্তে বের হয়ে আসা সম্ভব। তার মানে বাংলাদেশ ১৯৭৫ সালে হচ্ছে অনুন্নত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল এবং ২০১৮ সালে আ অনুন্নত বা স্বল্পোন্নত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল এবং ২০১৮ সালের মার্চ মাসের ১৬ তারিখ বাংলাদেশ হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার একটা যোগ্যতা অর্জন করেছে এবং আ এভাবে যদি বাংলাদেশ আস্তে, আস্তে ডেভেলপের দিকে যেতে থাকে তাহলে হচ্ছে বাংলাদেশ একসময় আ ফুল এলডিসি থেকে বের হয়ে আসার একটা যোগ্যতা অর্জন করবে। ওকে? সো এখানে বঙ্গবন্ধু কেন বলা হলো? কারণ বঙ্গবন্ধু হচ্ছে সবসময় স্বপ্ন দেখতো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি সবসময় স্বপ্ন দেখতো কি? বাংলাদেশ একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে। বাংলাদেশ আস্তে, আস্তে উন্নতির দিকে এগিয়ে যাবে। সো আ এখানে বঙ্গবন্ধুর স্বপ্নের সাথে হচ্ছে অনেকটা কানেক্টিং। তার কারণ হচ্ছে বাংলাদেশ যদি ডেভেলপ হয়, বাংলাদেশ যদি আ উন্নতির দিকে এগিয়ে যায় তাহলে হচ্ছে কিন্তু কি এলডিসি থেকে বের হয়ে আসতে পারবে। তাই এখানে এলডিসি থেকে উত্তরণে যেমন বিনিয়োগ করতে হবে ঠিক একইভাবে হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে নিয়ে কি কাজ করতে হবে। এজন্য এখানে বঙ্গবন্ধুর সাথে এলডিসির একটা সম্পর্ক হচ্ছে থেকে গেছে। ওকে? আ ওকে। এখন হচ্ছে আমি একটু আগে যে ৩ টা সূচকের কথা বলেছিলাম, সেই সূচকগুলা নিয়ে যদি একটু কথা বলি যে এলডিসি থেকে উত্তরণের সূচক এবং বাংলাদেশের অর্জন। যে এলডিসি থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশের যে অর্জন ছিল সেটা নিয়ে যদি একটু কথা বলি। যেমন এটা হচ্ছে ২০১৮ সালে যে রেজাল্টটা ছিল সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ২০১৮ সালে যেমন ফার্স্ট হচ্ছে মানব সম্পদ সূচক। এখানে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 66 এবং এটার উপরে যদি বাংলাদেশ যেতে পারে তার মানে সাস্টেইন হতে পেরেছে এবং ২০১৮ সালে বাংলাদেশের অর্জন হচ্ছে ৭২.৮। তার মানে কি বাংলাদেশ মানব সম্পদ সূচকে সাস্টেইন হতে পেরেছে। মানব সম্পদ সূচকটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে? আমার এলাকার মানে শিক্ষার শিক্ষার হার কত সেটার উপর বেস করে শিক্ষিত মানুষজন কেমন, আমার এলাকার দক্ষতার মানুষজন কেমন, আমার একটা চিকিৎসা ব্যবস্থাটা কেমন? বেসিক্যালি একটা মানুষের ডেভেলপ হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই হচ্ছে আমার মানব সম্পদ সুযোগ। এবং প্রত্যেকটা জেলার মানব সম্পদ সুযোগটা নিয়ে কি হচ্ছে আমার দেশের যে মানব সম্পদ সুযোগ সেটা নির্ধারণ করা হচ্ছে। সো ২০১৮ সালে বাংলাদেশের মানব সম্পদ সূচকটা ছিল ৭২.৮ তার মানে বাংলাদেশ ২০১৮ সালে যে মানব সম্পদ সূচকের যে স্ট্যান্ডার্ড মানটা ছিল 66 সেটাকে অতিক্রম করতে পেরেছে। তার মানে হচ্ছে এখানে বাংলাদেশ সাস্টেইন হতে পেরেছে। ওকে? এরপরের পয়েন্টটাতে আমি যদি যাই অর্থনীতি। অর্থনীতির সূচকটা ছিল কত? ৩২ এর কম বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশ এখানে সাস্টেইন করতে পারেনি। তার মানে কি বাংলাদেশের অর্জন ছিল ২৫। যার ফলে কি হচ্ছে বাংলাদেশ এই পর্যায়ে একটু ডাউন হয়ে গেছে। সো অর্থনীতিটা বেসিক্যালি হচ্ছে আমার দেশের যে একটা জাতীয় আয় সেখানে আ আমার দেশের একটা পরিস্থিতির উপর নির্ভর করছে আমার দেশের অর্থনীতিটা। অর্থনীতিটা বেসিক্যালি হচ্ছে আমার দেশের সিচুয়েশন এর উপর ডিপেন্ড করছে। সিচুয়েশন এর উপর ডিপেন্ড করে অনেক সময় আমার দেশের অর্থনীতিটা আপ ডাউন হচ্ছে। যেমন আমি যদি বলি হচ্ছে আমার দেশে এখন কি করোনা পরিস্থিতি চলছে, তাই না? যার কারণে হচ্ছে কি আমাদের দেশের অর্থনীতিটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে কি হলো আমাদের আ বিভিন্নভাবে উদ্যোগের মাধ্যমে আমরা অনলাইনে সবকিছু পরিচালনা করছি। তার মানে আগে যেখানে আমার দেশের অর্থনীতিটা অনেকটা ডাউন হয়ে গেছিল, এখন কি হচ্ছে আমার দেশের অর্থনীতিটা কিছুটা হলেও কি গতিশীল হয়েছে। তার মানে কি আমি আ কিন্তু আস্তে, আস্তে আমার দেশের অর্থনীতিটা একটা প্রোগ্রেসের দিকে যেতে পারছে, তাই না? ঠিক একইভাবে ২০১৮ সালের পরিস্থিতির উপর ডিপেন্ড করে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ডাউন ছিল বলে কিন্তু বাংলাদেশ এখানে সাস্টেইন করতে পারেনি। তাই বাংলাদেশের অর্জন হচ্ছে ২৫। এরপরে হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয়টা কি? এখানে সূচক হচ্ছে ১২৩০ এবং বাংলাদেশের অর্জন কত? ১২৭২। এই মাথাপিছু আয়টা হচ্ছে বেসিক্যালি একটা দেশের যে মোট জনসংখ্যার যে বার্ষিক আয়টা, ওই বার্ষিক আয়টা বের করে সব জনসংখ্যার ওই বার্ষিক আয়টা যোগ করলে যখন আমি ওই দেশের গড় আয়টা পাবো। আমার দেশের মোট গড় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে মাথাপিছু আয়টা পাওয়া যাবে। একটা দেশের মোট গড় আয়কে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ওই দেশের মোট পার পারসন মাথাপিছু আয়টা পাওয়া যাচ্ছে এবং তার মানে কি বাংলাদেশ মাথাপিছু আয়টা সাস্টেইন করতে পেরেছে। তার মানে আমার যে ৩ টা শর্ত ছিল, আ আমাদের শর্ত ছিল কি যে ৩ টা সূচকের মধ্যে ২ টাতে সাস্টেইন হতে হবে। তার মানে বাংলাদেশ ৩ টা সূচকের মধ্যে হচ্ছে ২০১৮ সালে ২ টাতে সাস্টেইন হতে পেরেছে এবং এভাবে যদি বাংলাদেশ সবসময় কন্টিনিউ থাকতে পারে যে ৩ টার মধ্যে মিনিমাম ২ টাতে সাস্টেইন হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কি যে এলডিসি থেকে বের হয়ে আসতে পারবে বা এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ করতে পারবে।
ওকে। আ এরপর হচ্ছে এলডিসি থেকে বের হওয়ার চ্যালেঞ্জ। মানে এলডিসি থেকে বের হতে হলে যে সিপিডি চেয়ারম্যান যিনি আছে, উনি তার বক্তব্যে বলেছে যে এলডিসি থেকে উত্তরণ নয়, মানে এলডিসি থেকে বের হয়ে আসা নয়, এলডিসি থেকে স্থায়িত্ব রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ। তার কারণ কি? এলডিসিতে স্থায়িত্ব রাখতে হলে আমাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে, আমার উৎপাদন ক্ষমতা কমাতে হবে। আমার যদি দক্ষতা আমি বৃদ্ধি করতে পারি, তখনই কিন্তু আমি কি? উৎপাদন খরচ কমিয়ে রাখতে পারবো। আর এই দক্ষতা বৃদ্ধি করে উৎপাদন খরচ কমাতে পারলেই কিন্তু আমি এলডিসি থেকে আস্তে, আস্তে বের হয়ে আসবো, বা এলডিসিতে অ্যা স্থায়িত্ব থাকতে পারবো। হ্যাঁ? সো আমি যদি বলি হচ্ছে আমাদের অনেক সময় কি করতে হচ্ছে? বিভিন্ন জিনিসের জন্য আমাদেরকে বাইরের উপর ডিপেন্ড হতে হচ্ছে, বা আমাদের একটা আ যে দক্ষতার ঘাটতি আছে বলে কিন্তু আমি বাইরের জিনিস আমাকে নিয়ে আসতে হচ্ছে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যে সাপোজ আমার একটা বিস্কুটের ফ্যাক্টরি আছে। বিস্কুটের ফ্যাক্টরিতে যদি আমি বলি বিস্কুটের জিনিস ফ্যাক্টরির জিনিসপত্রগুলো কি করতে হচ্ছে? আমি সবকিছু বানাতে পারছি না। আমাকে কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। যার ফলে কি হচ্ছে? আমার কস্টিং টা বেড়ে যাচ্ছে, এবং আমি যদি বলি আমার বিস্কুটের প্রোডাকশন কস্ট হচ্ছে ৳৫০, হ্যাঁ? এবং আমার যে বাইরে থেকে আমি আ জিনিসপত্র এনেছি, মেশিন এনেছি, তার মানে আমার প্রোডাকশন কস্ট এর সাথে আমার মেশিনের কস্ট বেরিয়ে হয়ে যাচ্ছে কি ৳১০০। যার ফলে কি হচ্ছে? আমার প্রোডাকশন কস্ট টা হয়ে যাচ্ছে কি ৳১০০, এবং আমি মার্কেটে সেল করছি কি ৳১৫০। তার মানে কি? আমি যদি দক্ষতা বৃদ্ধি করে মেশিনগুলা বাংলাদেশে বানাতে পারতাম, তাহলে কিন্তু কি আমি আমার প্রোডাকশনটা ৳৫০ র মধ্যে রাখতে পারতাম, এবং আমার সেলটা আমি ৳১০০ করতে পারতাম। তার মানে কি? আমার দক্ষতাটা বৃদ্ধি করলে আমার উৎপাদন খরচ যেভাবে কমানো সম্ভব, ঠিক একইভাবে কিন্তু আমার সম্ভাবনাটাও বেড়ে যাবে। তাই সেটাই বলা হচ্ছে যে এলডিসি থেকে বের হতে হলে যে চ্যালেঞ্জটা কি, আমার দক্ষতাটা বৃদ্ধি করে আমার উৎপাদন খরচটা অবশ্যই আমাকে ফার্স্ট এ কমিয়ে আনতে হবে। না হলে কিন্তু কি আমি এলডিসি থেকে বের হয়ে আসা, বা এলডিসি তে সাস্টেইন করা আমার জন্য সম্ভব হবে না। ওকে? আ এরপরের হচ্ছে যদি আমি যাই, যে আমরা এতক্ষণ বলছিলাম এলডিসি থেকে বের হয়ে আসতে হবে, বা এলডিসি থেকে বের হতে হবে। সো এলডিসি থেকে বের হওয়ার সুযোগ সুবিধা কি? বা এলডিসি থেকে বের হয়ে আসলে আমি কি ফ্যাসিলিটিটা পাবো? সেটা নিয়ে যদি একটু কথা বলি, যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার মর্যাদায় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন যে বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাবে। মানে আমি যদি এলডিসি থেকে বের হয়ে আসতে পারি, তাহলে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ এবং আ সংস্থার কাছে কি হচ্ছে, আমাদের দেশের যে একটা ইম্পোর্টেন্ট, আমাদের দেশের যে একটা গুরুত্ব, সেটা বেড়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমাদের নতুন, নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে, আমাদের নতুন, নতুন আ প্রজেক্ট আসছে, এবং নতুন, নতুন সম্ভাবনার একটা সুযোগ হচ্ছে। ওকে? এরপর বলা হচ্ছে যেমন সরকারি বেসরকারি প্রজেক্টে বিনিয়োগে যে ঝুঁকি বিবেচনা করা হয়, তা অনেকাংশে কমে যাবে। ওকে? সো এখানে আমি যদি একটু উদাহরণ দিই, যেমন আ একটা ছেলে বা মেয়ে এসে আমাকে বলে যে, "ভাইয়া আমাকে কিছু টাকা দেন, আমি বিজনেস করব।" সো আমি ওই ছেলে বা মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়ে দেখলাম যে সে কোনো বিজনেস কখনো করেনি, তার বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, এবং সে অনেকটা লেজি বা অলস প্রকৃতির। তার মানে কি? তখন কিন্তু আমি তাকে আ টাকাটা দিব না, বা দিতে চাই না। কিন্তু সেকেন্ড আরেকটা যদি আমি এভাবে করি, যে একটা ছেলে বা মেয়ে আমাকে এসে বলল যে সে একটা বিজনেস করতে চাচ্ছে, এবং সে আমার থেকে একটা ইনভেস্টমেন্ট চাচ্ছে। তখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে তার মধ্যে একটা চেষ্টা আছে, তার মধ্যে একটা ইচ্ছা আছে, এবং সে চাচ্ছে কিছু না কিছু করতে। এবং তখন কি করছি আমি, আ সেখানে একটা ইনভেস্ট করার ট্রাই করছি, বা ইনভেস্ট করার জন্য আমি চেষ্টা করছি। তার মানে কি? এই যে ১ম যে ছেলে বা মেয়েটা এসেছিল, ওখানে আমার ঝুঁকিটা ছিল। 2nd টাতেও কিন্তু আমার ঝুঁকিটা আছে। কিন্তু ১ম টা থেকে 2nd টাতে আমার ঝুঁকিটা কম। তার কারণ কি হচ্ছে? কারণ তার মধ্যে একটা চেষ্টা আছে, সে একটা চেষ্টা করছে, তার মধ্যে একটা সম্ভাবনা আছে। যার ফলে কি হচ্ছে, আমি ঝুঁকিটা কম বলে সেখানে আমি বিনিয়োগটা করছি। ঠিক একইভাবে হচ্ছে বাংলাদেশ যখন এলআইসি থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশ, এখানে বলা হচ্ছে যে সরকারি বেসরকারি প্রজেক্টে বিনিয়োগে যে ঝুঁকি বিবেচনা করা হতো, তা অনেকাংশে কমে যাবে। তার কারণটা কি? বাংলাদেশ যখন এলআইসি থেকে আস্তে, আস্তে বের হয়ে আসবে, তার মানে কি বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে যে একটা আগ্রহ, কাজের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। মানুষ নতুন, নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে, এবং যার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে যে একটা অলসতা, সেটা চলে যাবে, এবং যার ফলে হচ্ছে যে আগে যে মানুষ বাংলাদেশের উপর ইনভেস্ট করলে যে একটা ঝুঁকি ছিল, সেটা অনেকাংশে কমে যাবে, এবং যার ফলে আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন প্রজেক্টে হচ্ছে যে বিনিয়োগ করা পসিবল হবে। এরপরে হচ্ছে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। যখন আমি এলআইসি থেকে আস্তে, আস্তে বের হয়ে আসতে পারবো, আমার বিদেশি ইনভেস্টমেন্টের সম্ভাবনা বেড়ে যাবে, এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়লে কি হচ্ছে, আমার সুযোগ সৃষ্টি হবে। কারণ হচ্ছে আমার যতক্ষণ বিনিয়োগ হবে, আমার নতুন, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, নতুন, নতুন হাইটেক পার্ক হবে, নতুন, নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, তাই না? এবং এর মাধ্যমে কি হচ্ছে, আমার দেশটা আস্তে, আস্তে ডেভেলপের পর্যায়ে চলে যাবে, এবং ডেভেলপ কান্ট্রির দিকে আ প্রচলিত হবে। সো এক কথায় আমি যদি বলি হচ্ছে, বিনিয়োগটাই হচ্ছে আমার একটা সম্ভাবনা। আ
কি করবে, যে সম্ভাবনার দ্বারটাকে উন্মোচিত করবে। সো এলডিসি থেকে বের হয়ে আসলে আমাকে যেমন কাজের স্পৃহা বাড়াতে হবে, আমাদেরকে যেমন কনফিডেন্ট থাকতে হবে, ঠিক একইভাবে হচ্ছে আমাদের এটা বিনিয়োগের সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং যার ফলে আমার নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। ওকে। এরপরে বলা হচ্ছে ইউরোপীয় বাজারে কোটামুক্ত বাণিজ্য করতে পারে। মানে হচ্ছে বাংলাদেশ ইউরোপীয় কান্ট্রির যে মার্কেট প্লেস গুলো আছে, সেখানে হচ্ছে বাংলাদেশ চাইলেই যেকোনোভাবে তারা বাণিজ্য করতে পারবে। আগে যেমন হচ্ছে বিভিন্ন কান্ট্রির সাথে তারা কানেক্ট হতে পারছিল না। এখন হচ্ছে কি যে ইউরোপীয় বাজারে বিভিন্ন কোটামুক্ত যে একটা বাণিজ্য, যে আগে একটা বাধা ছিল, সে বাধাটা অতিক্রম করে কি করতে পারবে, বাংলাদেশ ইউরোপীয় বাজারে হচ্ছে বাণিজ্যটা করতে পারবে। এরপর হচ্ছে জিএসপি প্লাস সুবিধা পাবে এবং সুশাসন নিশ্চিত হবে। মানে যত রকমের সুযোগ সুবিধা দরকার ছিল, সব রকমের সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ তখন পাবে, এবং হচ্ছে অন্যান্য দেশের সাথে যে একটা সুশাসন, সেই সুশাসনটা বাংলাদেশ কি করতে পারবে, নিশ্চিত করতে পারবে। সেটা কথা বলা হচ্ছে জিএসপি প্লাস সুবিধা, এবং অন্যান্য যে সুশাসন বা সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত হবে, এবং এর মাধ্যমে হচ্ছে আমরা যদি এলডিসি থেকে বের হয়ে আসতে পারি, এলডিসি থেকে বের হলে আমরা হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশে পেতে পারবো। ওকে। ওকে। এরপরে হচ্ছে বিনিয়োগের সম্ভাবনা, ফল এবং রেজাল্ট নিয়ে যদি একটু কথা বলি, যে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক যাত্রা একটা সফল যাত্রা। মানে বাংলাদেশের অর্থনীতি যেভাবে আগাচ্ছে, এটা হচ্ছে অনেক সফল একটা যাত্রা, এবং 2020 সালে বাংলাদেশের জিডিপি 7% উন্নতি হওয়ার আশঙ্কায় তুলনাহীনভাবে প্রবৃদ্ধি আছে। মানে বাংলাদেশের জিডিপিটা এতই প্রবৃদ্ধি আছে যে চিন্তা করা হচ্ছে যে 2030 সালে বাংলাদেশের জিডিপি ভারতকে ছাড়িয়ে যাবে। মানে এখন হচ্ছে 2020, এবং আগামী 10 বছর পরে মানে 2030 সালে বাংলাদেশের জিডিপি ভারতকে ছাড়িয়ে যাবে। ওকে। এরপর বলা হচ্ছে 2016-17 সালে বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 1991 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 40%, সেখান থেকে এখন কমে হচ্ছে 14% এ নেমে এসেছে। মানে অর্ধেকেরও কিন্তু কমে গেছে। তার মানে কি, যে মানুষ দিন দিন কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে, মানুষ নিজের লাইফকে ডেভেলপ করছে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, আমাদের দেশের দারিদ্র্যের হার কমে মানুষ নিজের লাইফটাকে ডেভেলপ করার ট্রাই করছে, এবং যার ফলে কি হচ্ছে, যে আমার দেশের দারিদ্র্যের হারটা কমে যাচ্ছে। এরপর বলা হচ্ছে যে বাংলাদেশ 2024 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উন্নত হওয়ার আশাবাদী। মানে বাংলাদেশ হচ্ছে 2028 সালে মার্চ মাসে হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে এসেছে, এবং এরপরে হচ্ছে 2021 সালে হচ্ছে নেক্সট এলডিসি হবে। তখন যদি বাংলাদেশ সাস্টেন থাকতে পারে, তাহলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার যে একটা যোগ্যতা, সেটা অর্জন করে ফেলবে, এবং 2024 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আস্তে আস্তে উন্নত দেশের দিকে ধাবিত হবে। ওকে। এরপর বলা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি এশিয়ার মধ্যে টাইগার হিসেবে প্রশংসিত হয়েছে। মানে আমাদের দেশের অর্থনীতিকে বাঘের সাথে তুলনা করা হচ্ছে। তার কারণ কি, যে বাঘ যেমন একটা শিকার দেখলে সে দ্রুত সেটাকে নিয়ে আসে, ঠিক একইভাবে আমাদের দেশের অর্থনীতিও কিন্তু খুব দ্রুত গতিশীল হচ্ছে, বা খুব দ্রুত হচ্ছে কি ডেভেলপ হচ্ছে, এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুসারে বাংলাদেশ সর্বোচ্চ $3.61 বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ পায় গত বছর। সো 1 বিলিয়ন সমান যদি আমি ধরি $100 কোটি, সেখানে 3.61 বিলিয়ন মানে হচ্ছে $361 কোটি। সো হিউজ একটা ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে এসেছে, এবং $1 সমান হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড মানে একটা 85 টাকা। সো 361 কোটিকে যদি আমি 85 দিয়ে গুণ করি, তার মানে কি হচ্ছে, আমি জেনে যাবো যে বাংলাদেশে কত টাকা ইনভেস্টমেন্ট এসেছে। তো হিউজ একটা ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে এসেছে, তাই না? এবং এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের নতুন নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠছে। এরপরে বলা হচ্ছে কি, যে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশ এফডিআই এর অভাব অনুভব করতো। এফডিআই বলতে বোঝানো হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। হ্যাঁ। আর সেখানে এখন বাংলাদেশ $3.61 বিলিয়ন একটা বৈদেশিক মুদ্রা বা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে এসেছে। ওকে। এরপর হচ্ছে বিনিয়োগের সম্ভাবনা, চ্যালেঞ্জ, ফল এবং প্রভাব। বাংলাদেশে বিনিয়োগে পরিবেশের 8টি পয়েন্টে হচ্ছে কি বিনিয়োগ করা যাবে। যেখানে যেমন ফার্স্ট পয়েন্টটা হচ্ছে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় স্থিতিশীল জনগোষ্ঠী সমৃদ্ধ একটি সমাজ। যেমন আমাদের বাংলাদেশে কি, যে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, এবং প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে আমাদের বাংলাদেশ যেকোনো পরিস্থিতি টিকে থাকতে পারে। যেমন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এগুলা ট্যাকেল করতে পারে। সেটাই বলা হচ্ছে কি স্থিতিশীল জনগোষ্ঠী সমৃদ্ধ একটি সমাজ। হ্যাঁ। এরপরে বলা হচ্ছে উদার গণতন্ত্র। উদার গণতন্ত্র বলতে বোঝানো হচ্ছে সুযোগ সুবিধা বৃদ্ধি। বেসিক্যালি যে মানুষের লাইফের যে চাহিদা, সেটার বাইরে যখন এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উদার গণতন্ত্র। ওকে। এরপরে বলা হচ্ছে বাজারমুখী সংস্কার বলতে বোঝানো হচ্ছে পরিবর্তন, যে একটা পরিবর্তন নিয়ে আসা, মানুষের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, মানুষ
নতুন কাজ করছে, মানুষ কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং এরপর বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বাধিক বিনিয়োগকারী বান্ধব সরকার। যেমন আমাদের দেশের সরকার হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধিক বিনিয়োগকারী বান্ধব সরকার। যেমন আ আমাদের দেশের সরকার বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করছে। তরুণদের জন্য হচ্ছে যে উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প আ পরিচালনা করছে। তার মাধ্যমে কি হচ্ছে দেশের নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য সরকার একটা এখানে বিনিয়োগ করছে। হ্যাঁ? এরপর বলা হচ্ছে যে প্রশিক্ষণ যোগাও। আমাদেরকে যেকোনো কাজে প্রশিক্ষণ দিলে আমরা প্রশিক্ষণ পেয়ে উৎসাহী হয়ে পরিশ্রমী হয়ে আমরা যেকোনো কাজ করতে পারি। এরপর বলা হচ্ছে আমাদের দেশের ভৌগোলিক অবস্থানটা এতই ভালো যে এটা আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কারণে হচ্ছে বৈশ্বিক বাণিজ্যের মধ্যে একটা আদর্শ স্থান হিসেবে আমাদের দেশে তো পরিচিতি পাচ্ছে এবং আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস, পানি সরবরাহ ব্যবস্থা, মাটি খুব উর্বর হওয়াতে হচ্ছে যেকোনো সময় যেকোনো আ গাছ বা যেকোনো কিছু আমরা এখানে রোপণ করে কিন্তু আমি এখান থেকে কি করতে পারি? বাইরে রপ্তানি করতে পারি, তাই না? সেটার জন্য হচ্ছে কি আমাদের দেশে একটা এখানেও কিন্তু একটা বিনিয়োগ করা যেতে পারে। ওকে? এরপর বলা হচ্ছে বাংলার সরকারি ভাষা হলো ইংরেজি সাধারণত ২য় ভাষা হিসেবে ব্যবহৃত। মানে আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের সরকারি ভাষা বাংলা হলেও কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা অনেক ভালো পারি। এবং একজন বিদেশী নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় সে ইংলিশটা যেভাবে বলতে পারবে সে কিন্তু বাংলাটা ওভাবে ফ্লুয়েন্টলি ভাবে বলতে পারবে না। কিন্তু আমরা বাংলা, ইংলিশ ২ টাও বলতে পারি। তাই এখানে একটা বিনিয়োগ করে কি হতে পারে যে একটা বাইরের কোম্পানি অফিস যদি বাংলাদেশে হয় তাহলে হচ্ছে এখানেও একটা সম্ভাবনা আছে, তাই না? সো এখানে একটা বিনিয়োগ করা যেতে পারে। এরপর বলা হচ্ছে 10% এর বেশি মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা। মানে আমাদের দেশের মধ্যবিত্ত মানুষের উপরে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে কি হচ্ছে যে মধ্যবিত্ত মানুষজন তাদের লাইফটাকে বেটার করার জন্য প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং এর মাধ্যমে কি হচ্ছে এখান থেকেও কিন্তু একটা প্রফিট বা এখান থেকে একটা সুযোগ কিন্তু যে সৃষ্টি হতে পারে। ওকে। সো সবাইকে থ্যাংক ইউ। আ এই ছিল আজকের আলোচনা। আ আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান বা কোনো উদ্যোক্তা সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে বলতে পারেন। আমার মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস বা আমার সাথে Facebook এ কানেক্ট হয়ে আপনারা আমাকে কোয়েশ্চেনটা করতে পারেন। ওকে? সো থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম।